মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের কত নাম্বার ক্লাস? আজকে হচ্ছে তোমাদের 32 নাম্বার ক্লাস। আচ্ছা, কি পড়াচ্ছিলাম আমরা পঞ্চম অধ্যায়ে ছিলাম, অনুমান নিয়ে পড়াচ্ছিলাম। অনুমান কি এক কথায় জানা থেকে অজানা, জ্ঞাত থেকে অজ্ঞাত উত্তরণে মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। অনেকবার পড়েছি, দূরীক্ষা দেখা আগুনের অস্তিত্ব যে অনুমান করা, সেটাই হচ্ছে অনুমান। অনুমান কয় প্রকার? একটা হচ্ছে অবরোহ, এবং মনে রেখো একদম প্রথম কোশ্চেন দিবে সৃজনশীলের, অনুমান কয় প্রকার? দুই প্রকার, অবরোহ এবং আরোহ। আচ্ছা, অবরোহ কি? বিশেষ বিশেষ দৃষ্টান্তকে একটি সার্বিক সিদ্ধান্ত গমনের প্রক্রিয়াকে বলা হয় অবরোহ। আর আরোহ হচ্ছে অবরোহ হচ্ছে সার্বিক থেকে বিশেষে গমন করা, আর আরোহ হচ্ছে বিশেষ থেকে সার্বিকে গমন করা। আচ্ছা, আরোহ আমরা সেকেন্ড ইয়ারে পড়বো অনেকগুলো। আমি চলে গিয়েছিলাম অবরোহ আরোহ পার্থক্যের আগে। অবরোহ অনুমান আবার দুই প্রকার, একটা হচ্ছে মাধ্যম আর একটা হচ্ছে অমাধ্যম। মাধ্যম অনুমান কাকে বলে? আমি অলরেডি 3টা পড়িয়ে ফেলেছি, আমি একটু রিপিট করছি। মাধ্যম কাকে বলে? মাধ্যম হচ্ছে যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি নিশ্চিত হয়। আচ্ছা, মাধ্যমকে আবার কি বলা হয়? মাধ্যমকে বলা হয় পরোক্ষ। আর অমাধ্যম হচ্ছে প্রত্যক্ষ। আচ্ছা, এক বা একাধিক, আমি পুরো ডিটেলস লিখলাম না, এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে যখন সিদ্ধান্ত নিশ্চিত হয়। আচ্ছা, এক বা একাধিক, তাহলে মাধ্যমের উদাহরণ হচ্ছে সব মানুষ হয় মরণশীল, সব কবি হয় মানুষ, সুতরাং সব কবি হয় মরণশীল। এটা হচ্ছে মাধ্যমের উদাহরণ। এক বা একাধিক আশ্রয় বাক্য, আমরা জানি সুতরাং চিহ্ন দিয়ে, এটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে মাধ্যমে কি হচ্ছে? এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে যখন সিদ্ধান্ত নিশ্চিত হয় তাকে বলা হয় মাধ্যম। আচ্ছা, আর অমাধ্যম হচ্ছে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে যখন সিদ্ধান্ত অনুমিত হয়। আচ্ছা, একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়, যেমন সব মানুষ হয় মরণশীল, সুতরাং কিছু মরণশীল প্রাণী হয় মানুষ। এখানে দেখো, একটা আশ্রয় বাক্য থেকে সরাসরি সিদ্ধান্তটা এসছে। যেহেতু একটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা সরাসরি, তাই বলা হচ্ছে অমাধ্যম, কেননা এখানে কোনো মাধ্যম নেই। আর এখানে যেহেতু একটা সরাসরি না, মাঝখানে আরেকটা আশ্রয় বাক্য আছে, অর্থাৎ মাধ্যম আছে, তাকে বলা হচ্ছে মাধ্যম। তাহলে এটা কখনোই যেন আর ভুল না হয়। মাধ্যমে হচ্ছে দুটো আশ্রয় বাক্য, আর অমাধ্যমে হচ্ছে একটা আশ্রয় বাক্য। আচ্ছা, প্রথম পয়েন্টটাই বলা আছে, একে বলা হয় পরোক্ষ অনুমান। কেননা সিদ্ধান্তটা সরাসরিভাবে আসে না, পরোক্ষভাবে নিশ্চিত হয়। আর এটাকে বলা হয় প্রত্যক্ষ অনুমান। এটাকে কেন প্রত্যক্ষ বলা হয়? সিদ্ধান্তটা আশ্রয় বাক্য থেকে সরাসরি আসে। সেকেন্ড পয়েন্ট, সেকেন্ডটা ছিল মাধ্যম অনুমানের উদাহরণ হচ্ছে ন্যায় অনুমান বা সহানুমান, যা আমরা নেক্সট অধ্যায়ে, ষষ্ঠ অধ্যায়ে পড়ব। ন্যায় অনুমান বা একটা মাত্র উদাহরণ, আবারও বলছি, ন্যায় অনুমান বা সহানুমান একই কথা দিল।
আর অমাধ্যম হচ্ছে আবর্তন, প্রতিবর্তন, প্রতি আবর্তন, অন্তরাবর্তন, অনেকগুলো 9টা আছে, কিন্তু আমরা পড়বো আমাদের সিলেবাসে আছে 3টা। তাহলে তোমার 3টা মনে রাখলে হবে, আবর্তন, প্রতিবর্তন, প্রতি আবর্তন। আচ্ছা, তারপরে হচ্ছে মাধ্যম অনুমানে যুক্তিবাক্যের সংখ্যা থাকে 3টি। এইটা তোমাকে এমসিকিউতে বা সৃজনশীলের 1 নম্বরে কোশ্চেন করবে, যে এই জন্য আমি উদাহরণটা লিখেছি যে মাধ্যম অনুমানে যুক্তিবাক্যের সংখ্যা কত। খেয়াল করো খুব ভালো করে, এখানে কিন্তু কয়টা যুক্তিবাক্য? 3টা যুক্তিবাক্য। দেখো 1 2 3 যুক্তিবাক্য 3টা। এখন তোমাকে 2টা কোশ্চেন করবে যে মাধ্যম অনুমানে যুক্তিবাক্য কয়টা। তোমাকে যদি বলে যুক্তিবাক্য কয়টা, তুমি বলবে 3টা। আর যদি বলে আশ্রয় বাক্য কয়টা, বলবে 2টো। কেননা সিদ্ধান্তটা কিন্তু যুক্তিবাক্য, কিন্তু সিদ্ধান্তটা তো এটা সিদ্ধান্ত, এটা আমার আশ্রয় বাক্য। তাহলে মনে থাকবে, মাধ্যম অনুমানে আশ্রয় বাক্য হচ্ছে 2টা, কিন্তু যুক্তিবাক্য হচ্ছে 3টা। অমাধ্যম অনুমানে যুক্তিবাক্য 2টা, কিন্তু আশ্রয় বাক্য 1টা। তুমি এটা কিন্তু একেবারে অনুমানের মাধ্যম, একদম ফান্ডামেন্টাল বিষয়। এগুলো যদি না জানো, তাহলে সহানুমানের যে নিয়মগুলো আছে, নিয়মগুলো তোমরা ভুল করবে। ঠিক আছে, তাহলে 3 নম্বরে কি পড়েছি? মাধ্যমের আশ্রয় বাক্য 2টা, কিন্তু যুক্তিবাক্য 3টা। অমাধ্যমের আশ্রয় বাক্য 1টা, কিন্তু যুক্তিবাক্য 2টা। আচ্ছা, এবার চলে যাই 4 নম্বরে। আমাদের আজকে পড়া হবে 4 নাম্বার থেকে। তাহলে এটা তোমাদের বইতেই পেয়ে যাবে। এটা আমি সংজ্ঞাটা লিখেছি, উদাহরণটা। আর পার্থক্য পড়ার সময় সংজ্ঞা আর উদাহরণ খাতায় লিখে তারপর পার্থক্যগুলো মুখস্থ করবে, তাহলে মুখস্থ তাড়াতাড়ি হবে। বইতে সংজ্ঞা দিয়েই আছে, একদম পেজ নাম্বার আমি লিখে দিচ্ছি। পেজ নাম্বার হচ্ছে কত? 180, 181। আচ্ছা, মাধ্যম অনুমান হলো প্রকৃত অনুমান বা বৈধ অনুমান। আচ্ছা, এখন তোমাকে একটা কোশ্চেন করতে পারে, কোন অনুমান প্রকৃত অনুমান? এখানে বলছে 4 নম্বরে প্রকৃত, আমি বারবার মাধ্যম লিখলাম না, প্রকৃত বা বৈধ। এটা প্রকৃত বা বৈধ, আর এটা হচ্ছে অপ্রকৃত। উদাহরণটা দিয়ে বোঝাই, ওটার উদাহরণ আমি মুছে ফেলেছি, সরি। অপ্রকৃত বা অবৈধ। এখানে একটা 3 নম্বরে কোশ্চেন দিয়ে দেয়, কেন ব্যাখ্যা করো। যদি বলে এটা কি বৈধ, যদি বলে তাহলে 1 নম্বরে, যদি কিছু বলে যে বর্ণনা দাও 2 নম্বরে, তাহলে শর্ট করে দিবে, এটা দিতে চলবে। যে এটি কোনো প্রকৃতি অনুমান নয়, কারণ এই অনুমানে জানা থেকে অজানা যাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু মাধ্যম অনুমানে জানা থেকে অজানা যাওয়ার সুযোগ আছে। এখানে একটু টেকনিক খাটাবে তোমরা। যদি 4 নম্বরে কোশ্চেন আসে, বলবে মাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান? কোন অনুমানটা প্রকৃত অনুমান? বেনে ফেলে দাও। মাধ্যম অনুমান হচ্ছে প্রকৃত বা বৈধ। এই কথাটা বলার পরে সংজ্ঞাটা লিখবা, যে অবরোহ অনুমানে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়, তাকে মাধ্যম বলে। উদাহরণটা আমি আবার লিখছি এখানে, দেখো এটা বোঝানোর জন্য। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সব মানুষ হয় মরণশীল, সব কবি হয় মানুষ, সুতরাং সব কবি হয় মরণশীল। আচ্ছা, এখানে বলবা মাধ্যম অনুমান এই কারণে বৈধ যে এখানে জানা থেকে অজানায়, জ্ঞাত থেকে অজ্ঞাত, ঠিক আছে, যাওয়ার একটা পথ আছে। এখানে আমরা জানা থেকে অজানায় যেতে পারি, জ্ঞাত থেকে অজ্ঞাত যেতে পারি, কিন্তু এখানে কোনো নতুনত্বের কোনো অবকাশ নেই। অর্থাৎ আশ্রয় বাক্যে যা বলা হয়, সিদ্ধান্তে তার পুনরাবৃত্তি করা হয়। অর্থাৎ আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে যাওয়ার পথটা হচ্ছে সংক্ষিপ্ত। আর এখানে যেহেতু মাধ্যম আছে, তাই এখানে আমরা জানা থেকে অজানায় যেতে পারি, এখানে নতুনত্ব আছে। এই কারণে বলা হয়
এতটুকু লিখলেও 3 নম্বর অ্যান্সার হয়ে যাবে। তার আগে তুমি ওই যে নারীপুরী সংজ্ঞা লিখবা, উদাহরণ লিখবা, ঠিক আছে? এই কোশ্চেনটা বেশি আসে। 4 নাম্বার হচ্ছে 4 নাম্বার পয়েন্ট অ্যান্সার। আচ্ছা, তারপর এটার সাথে 5 নাম্বারটা জোড়া দিয়ে দিতে পারো। 5-এ বলা হচ্ছে সত্যের সন্ধান দেয়। সত্যের ইয়ে করে লিখবে, 5 আর 4 একসাথে মিলিয়ে লিখবে, সত্যের সন্ধান দেয়। যদি এই কোশ্চেনটা আসে কোনটা বৈধ কোনটা অবৈধ। আর এটা বলবা যে নামমাত্র অনুমান, নামমাত্র অনুমান। আচ্ছা, নামমাত্র অনুমান এই কারণে যে এখানে যেহেতু জানা থেকে অজানায় যাওয়ার পথটা সংক্ষিপ্ত, আশ্রয়বাক্যে যা বলা হচ্ছে সিদ্ধান্তে তাই বলা হয়, তাই এটাকে বলা হয় নামমাত্র অনুমান, তাই এটা প্রকৃত অনুমান নয়। আর এটাতে যেহেতু সত্যের সন্ধান দেয়, নতুনত্বের সন্ধান দেয় এবং মাধ্যম আছে, জানা থেকে অজানায় যাওয়ার একটা রাস্তা আছে, সুতরাং এটা হচ্ছে বৈধ অনুমান। আচ্ছা, উভয়ই কিন্তু লাস্টে বলবে উভয় গুরুত্বপূর্ণ যুক্তিবিদ্যার ক্ষেত্রে। আচ্ছা, এখন আমি চলে যাব আচ্ছা অবরোহ আরোহের পার্থক্য হচ্ছে তারপরে 181 পৃষ্ঠায় আরোহ অনুমান। এটা তোমরা একটু বুঝে নাও, তারপরে আমি আরোহ অনুমানটা মুখে মুখে বলছি। আরোহ অনুমান হচ্ছে সেই অনুমান কয়েকটি বিশেষ দৃষ্টান্তের উপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত নিশ্চিত হয়। তুমি যখন দেখবে পরীক্ষার খাতায়, আশ্রয়বাক্য তো আমরা শিখে গেছি, সুতরাং চিহ্ন সরি আচ্ছা কি যেন বলছিলাম আমরা, আরোহ। আরোহ হচ্ছে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্তে পৌঁছানোর একটা প্রক্রিয়া। যখন দেখবে রহিম হয় মনশীল, যদু হয় মনশীল, মধু হয় মনশীল, সুতরাং সব মানুষ হয় মনশীল। এখানে বিশাখ, বাঁধন, রিনা, রুমা, সকল, অর্থাৎ মিনিমাম তোমাকে 3টা আশ্রয় বাক্য থাকতে হবে। যদি 2টা আশ্রয় বাক্য থাকে, একটু আগে শিখিয়ে দিয়েছি, 2টা থাকলে কিন্তু মাধ্যম হবে, ঠিক আছে? মনে থাকবে, একটা থাকলে হবে অমাধ্যম। যদি 2টার বেশি, 3টা মানে আরোহ অনুমানে মিনিমাম তোমাকে 3টা, 4টা এবং 5টা দেবে, 3টা তোমাকে থাকবে। যখনই দেখবে 3টা আশ্রয় বাক্য, সেটাই হচ্ছে কি আরোহ অনুমান। তাহলে চলো আমরা আগে উদাহরণটা লিখি, তারপরে কাকে বলে লিখি। আমি জাস্ট আরোহ লিখে দিই। যে অনুমান প্রক্রিয়ায়, সৃজনশীলের 1 নাম্বার কোশ্চেন, যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের উপর নির্ভর করে একটি সার্বিক সংশ্লেষক নিয়ে একটি সার্বিক সিদ্ধান্ত লিখে দিয়েছে। আসলে সার্বিক সংশ্লেষক হবে, সার্বিক সিদ্ধান্ত নিশ্চিত হয় তাকে আরোহ একদম এগুলো ঠোঁটের আগে থাকতে হবে। উদাহরণটা লিখে দিই, তাহলে বুঝবে। যেমন রহিম হয় মনশীল, করিম হয় মনশীল, যদু হয়
মরুষি, সুতরাং মরু। আমি নামগুলো লিখেছি তাড়াতাড়ি লেখার জন্য, ঠিক আছে? বরণের নাম লিখলে বেশি সময় লাগে। তুমি দেখো এখানে 3টা আশ্রয় বাক্য আছে, 1 2 3। যদি 2টা থাকতো মাধ্যম, যদি একটা থাকতো অমাধ্যম। তাই বলছে যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের উপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। ওফো মধ্যম মননশীল এখানে হবে। সুতরাং সব সিদ্ধান্ত লিখি মানুষ হয় মননশীল। আমি এখানে 4টা আশ্রয় বাক্য লিখেছি, হ্যাঁ, 3টাও দিতে পারে। অর্থাৎ কতিপয় বিশেষ দৃষ্টান্তের উপর নির্ভর করে, অর্থাৎ কয়েকটা বিশেষ দৃষ্টান্তের উপর নির্ভর করে একটা সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা সবাই এতদিন শিখে গিয়েছি সার্বিক মানে হচ্ছে সব। সব ব্যবহৃত হয় সদর্থকের ক্ষেত্রে, আর কোনো ব্যবহৃত হয় নর্থকের ক্ষেত্রে, সেটাও সার্বিক। আচ্ছা, সেটা আমি আবার পরে বলবো। তাহলে কি হচ্ছে, এখানে বাস্তবে কিছু মানুষের মননশীলতার অভিজ্ঞতা থেকে সকল মানুষের মননশীলতার সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, এখন তোমরা বলো তো, আরোহ অনুমানের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে আরোহ অনুমান সবসময় কি হয়, আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা বড় হয়। তোমরাই দেখো, সব মানুষ বড় না রহিম বড় না করিম বড়, যদু বড় না মধু বড়, এগুলো ব্যক্তি বিশেষের নাম। তাহলে মনে রাখবে আরোহ অনুমানের আশ্রয় বাক্য সবসময়, আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে বড় হয়। তারপরে এখন তোমাকে যে পার্থক্যটা আসবে, অবরোহ এবং আরোহ অনুমানের মধ্যে পার্থক্য। আরোহ তো বললাম, অবরোহ হচ্ছে কি, অবরোহ হচ্ছে যে এখানে আমি গত ক্লাসে পড়িয়ে ফেলেছি। আচ্ছা, এটা আমি এখন মুছবো না, অবরোহটা আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, আমি এই পাশ দিয়ে অবরোহটা লিখে দিচ্ছি। তোমাদের বোঝার সুবিধার্থে এটা হচ্ছে 181 নাম্বার পেজে, আমি এটা মুছলাম না, ঠিক আছে? আমি অনেকবার রিপিট করবো অবরোহ আরোহ। সার্বিক চুক্তি বাক্য থেকে, মানে বড় থেকে, এখানে কিন্তু আমি ছোটোর থেকে বড়তে গেছি, আর এখানে আমি কী করবো, বড় থেকে ছোটোতে আসবো। দেখো, সার্বিক চুক্তি বাক্য থেকে বিশেষ চুক্তি বাক্যে আসার যে প্রক্রিয়া তাকেই বলা হয় অবরোহ। তাহলে ওই মাধ্যমে অবরোহ অনুমানের উদাহরণও কিন্তু সে মাধ্যমের মতো। কি হতে পারে দেখো, মনে আছে? সব মানুষ হয় মননশীল, সবচেয়ে বড়টা আগে লিখবে। সব মানুষ হয়, আমি ছোট ছোট করে লিখলাম, মননশীল। সব কবি হয় মানুষ, সুতরাং সব কবি হয় মননশীল। তাহলে প্রথমেই আমি বলেছি সব মানুষ হয় মননশীল, মানুষটা সবচেয়ে বড়। তারপরে বলছি সব কবি, সেখানে কবি দার্শনিক লেখক তোমার যা মন চায় তাই লিখতে পারো। মানুষ হচ্ছে কবিটা ছোট, সব কবি হয় মানুষ, সব কবি হয় মননশীল। তাহলে যে মেইন পার্থক্যটা মনে রাখবে, আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে বড়, আর অবরোহ অনুমানের সিদ্ধান্ত কখনোই আশ্রয় বাক্য থেকে বড় হতে পারে না। এই পার্থক্যটাই অবরোহ এবং আরোহকে দুটোকে আলাদা করে দেয়। তাহলে মোট পার্থক্য শিখলে আগে উদাহরণ পড়বে, উদাহরণ করে পার্থক্যটা শিখবে। এখানে আমাদের বইতে একদম সুন্দর করে 181 থেকে 182 নাম্বার পেজে 10টা পার্থক্য দেওয়া আছে।
আমি চাইবো তোমরা 10টাই পড়বে। যদি 10টা পার্থক্য না পড়ো পরে স্বরানুমানের বৈশিষ্ট্যগুলো পারবে না। আজকে তোমাদের আমি এতটুকু পর্যন্তই পড়া দিলাম। আবারও স্মরণ করে দিচ্ছি, অনুমান কাকে বলে, অনুমান কত প্রকার, ঠিক আছে। মাধ্যম এবং অমাধ্যম অনুমান কাকে বলে, উভয়ের মধ্যে পার্থক্য পড়েছে। আরেকটা কি বলেছি, আরোহ অনুমান কাকে বলে, আরোহ এবং অবরোহ অনুমান কাকে বলে। এবং পার্থক্যটা আমি শুরু করেছি মাত্র। মেন পার্থক্যটা আমি বললাম, অবরোহ সিদ্ধান্তটা সবসময় ছোট আশ্রয় বাক্য থেকে। অবরোহের উদাহরণ এবং মাধ্যমের উদাহরণ কিন্তু একই। আর আরোহর সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে বড় হবে। এটাই হচ্ছে মূল পার্থক্য। আজকে এতটুকু পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি 10টা পার্থক্য আস্তে আস্তে বুঝিয়ে দেবো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।